তাদেরকে পার্টি করতে পাঠায় দিচ্ছে। একটা সপাটে চড় দেওয়া হলো। এত বড় রক্তপাতকে আসলে হজম করে ফেলছে। আজ থেকে 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? একটা সংবিধানকে একাডেমিক জায়গা থেকে দেখতে আসে, ও এইটা কি সাংবিধানিক আপনার মনে হয়? তার ভবিষ্যৎ অনেক ঝুঁকিপূর্ণ হয়। এইটা কি রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া বলে আপনি মনে করেন? আমাদের এখানে দিতে পারে না কেন? হতে পারতো কেন বলছেন 1.5 বছর পর? তাকে আরো এম্পাওয়ার্ড করলে সে কি করবে? সরকার কেন শুনল না আপনাদের কথা? সংবিধান কেন সর্বোচ্চ আইন বলেন তো? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পডকাস্ট কথা চলুকে। আমার আজকের পডকাস্ট কথা চলুকের অতিথি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি জনাব হাসনাত কাইয়ুম। হাসনাত ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি আজকে 2026 সাল, তো প্রায় 16 বছর হয়ে গেল বাংলাদেশের রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করছেন। 2012 সালের ডিসেম্বরে আপনারা এই প্ল্যাটফর্মটি নিয়ে ফিল্ডে এসেছেন, মানে পাবলিকলি এসেছেন। তার আগেও 2 বছর কাজ করেছেন। রাষ্ট্র সংস্কার নিয়ে নানান রকম উদ্যোগ আপনাদের দেখেছি। আপনারা অনেক যদি বলি জ্ঞান গরিমা নিয়ে কথা বলেন, নানান রকম বিশ্লেষণ করেন, রাষ্ট্রকে পথ দেখানোর চেষ্টা করেন। আপনি নির্বাচন করেছেন, কিংবা আপনার মতো আরও অনেকে নির্বাচন করেছে। আপনাদের মানুষ ভোট দেয় না কেন? প্রথমত আপনাকে ধন্যবাদ। একটু আমি আপনাকে একটু সংশোধনী দিই। আমরা আসলে রাষ্ট্রের সংস্কারের কাজ করার আগে সংবিধান সংস্কার নিয়ে কাজ করছি, এবং 2013 সালে আমরা পাবলিকলি যখন আসি তখন এটা ছিল মূলত অন্য একটা প্ল্যাটফর্মের নামে। এটা ছিল গণতান্ত্রিক আইন ও সংবিধান আন্দোলন। আমরা 2016-তে যাই রাষ্ট্র চিন্তায়, তারপর রাষ্ট্র সংস্কার। তারপরে হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। মানে আমরা এই ধাপগুলি একই নামে এসছি, এরকম না। না, আমি আপনাদের প্ল্যাটফর্মটা একটা প্যাকেজে বলেছি আর জি, কি। এটা ঠিক আছে, ধন্যবাদ। পরের যে প্রশ্নটা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে আসলে মানুষ আমাদের ভোট দেয় নাই। আমাদের বেলায় আমরা 2-3টা প্রবলেমের মধ্যে ছিলাম। আমরা ধরেন শেখ হাসিনার আমলে নিবন্ধনের জন্য দরখাস্ত করছিলাম। তখনকার নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দেয় না। এটা নিয়ে আমাদের খুব বেশি ধরেন মানে কি বলা যায়, যে খুব বেশি আমরা আশাহত হইনি। আমাদের মাঝে মনে হয়েছিল যে এটা স্বাভাবিকভাবেই আমরা আসলে এটা পাবো না। এমনকি ওই সময় ওইটাকে চ্যালেঞ্জ করে আমরা আদালতেও যাই নাই, কারণ আদালতের সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল। আমি নিজে যেহেতু আইনজীবী, আমি সুপ্রিম কোর্টের ক্যারেক্টারটা জানতাম। সো তখন আমরা করি নাই। কিন্তু অভ্যুত্থানের পরে আমরা ওই রিজেকশন অর্ডারটা রিভিউ করার জন্যে পরের যে নির্বাচন কমিশন তাদের কাছে যাই। তারা আমাদের এটা রিভিউ করে নাই। এইটা যখন করে নাই, এর এগেনস্টে আমরা আসলে হাইকোর্টে যাই। হাইকোর্ট আসলে আমাদের পক্ষে একটা রায় দিয়ে বলে যে এটা বিবেচনা করে যেন আমাদেরকে আসলে নিবন্ধনটা দেওয়া হয়। নির্বাচন কমিশন আমাদের এই নিবন্ধন দেয় নাই। আমরা যেটা আন্দাজ করি, হয়তোবা এটা ঠিক না বা ঠিক আমরা জানি না, আমাদের আন্দাজ ছিল যে নির্বাচন কমিশনের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে আসলে একটা লড়াইয়ের মধ্যে আসি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক ধরনের একটা গ্রহণযোগ্যতা মিডল ক্লাসে, আবার মানে এমনিতে পলিটিক্যাল এরেনার মধ্যে একভাবে ছিল, এবং আমরা যে নিবন্ধন পাওয়ার মতো একটা যোগ্য সংগঠন, এটা সম্পর্কে সাধারণভাবে একটা ধারণা ছিল। তো আমরা মনে করতেছিলাম যে আমরা একটা ট্র্যাপের মধ্যে পড়তে যাচ্ছি, যে আমরা যদি এই আন্দোলনটা নির্বাচন কমিশনকে নিয়ে করি এবং এই আন্দোলনটা যদি বড় হয়, তাইলে নির্বাচন কমিশনের মধ্যে আমাদের একটা ধারণা ছিল যে তার ভেতরে কিছু মানুষ আছে যারা নির্বাচনটা টাইমলি করতে চায় না, ওরা পিছাইতে চায়। এইটাকে অজুহাত করে তারা নির্বাচনটা পেছানোর কাজ করতে পারে। আমাদের জায়গা থেকে এরকম মনে হয় আমরা আসলে রাজপথের আন্দোলন ওইভাবে যাই নাই। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের শেষ পর্যন্ত একেবারে শিডিউল ঘোষণা করার আগ পর্যন্ত তারা সবসময় বলছে নিবন্ধন হচ্ছে, হবে, এরকম, কিন্তু আলটিমেটলি তারা আমাদের দেয় নাই। এখন আমাদের লোকদের মধ্যে ধরেন যারা ভোটার, তাদের মধ্যে ধরেন একটা আকাঙ্ক্ষা থাকে যে আপনি একটা নিবন্ধিত দল কিংবা আপনার একটা প্রতীক আছে, আপনি এই আন্দোলনের পরে এক ধরনের সরকার আপনাকে একভাবে কাউন্ট করে, এরকমের একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়। কিন্তু আমাদের বেলায় দেখা গেছে যে এটা নেগেটিভ। আমাদেরকে মানুষ বুঝতে পারছে যে আসলে এই সরকার আমাদেরকে প্রথম থেকে আসলে নাকচ করে গেছে। এইটা একটা ফেজ। আমাদের আরেকটা ফেজ ছিল, আমরা গণতন্ত্র মঞ্চের একটা অংশীদার ছিলাম। গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি একভাবে নির্বাচনের মধ্যে একটা ঐক্যবদ্ধ নির্বাচন কিংবা আসলে একটা রাজনৈতিক জোট করে নির্বাচন করতে চাইছে। আমাদের দিক থেকে আমি তখন হচ্ছে নির্বাচন মানে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক।
তো এই নির্বাচনের আলাপটা যখন আসলে বিএনপির সাথে চলতেছে, তখন আমাদের দিক থেকে, আমাদের সংগঠনের দিক থেকে আমরা বলছিলাম যে এই নির্বাচনটা আসলে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে হইতে হবে, শুধুমাত্র আসনের সমঝোতায় আসলে আমরা যাব না। বিএনপি বিষয়টাকে আসলে খুব একটা গুরুত্ব দিতে চায় নাই। গণতন্ত্র মঞ্চের যে অপরাপর সংগঠন যারা ছিল, তারাও আসলে এটাকে রাজনৈতিক সমাধানের জায়গাটায় স্টিক করে নেয়। আমরা দেখলাম যে এটা স্রেফ একটা আসলে আসন ভাগাভাগির নির্বাচন হইতে যাচ্ছে। আমরা গণতন্ত্র মঞ্চের মধ্যে এতদিন ছিলাম, নির্বাচনের আগে আমরা গণতন্ত্র মঞ্চ থেকে আসলে বেরিয়ে আসলাম। তো সেইখানে ধরেন প্রথমত মানুষের ধারণা ছিল আমরা বিএনপির সাথে নির্বাচন করব ঐক্যবদ্ধভাবে, পরে ধারণা ছিল যে আমরা জোটগতভাবে করব, মঞ্চগতভাবে, পরে দেখা গেছে যে মঞ্চগতভাবেও করতে পারিনি। এটা আরেকটা জিনিস। এবং আরেকটা ঘটনা ঘটছিল যে আমরা এবি পার্টি এবং এনসিপি মিলে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা জোট করছিলাম। এটাতে দেখা যায় যে আসলে এটা শেষ পর্যন্ত কাজ করে নাই। তারা এই আসলে জোটটা নিয়ে একটু আলাদা করে কথা বলবো। আচ্ছা, যদি ধরেন তাহলে আমি বলতেছি যে আমার জন্যে বা আমাদের জন্য নির্বাচনটা বিভিন্নভাবে ডিফিকাল্ট হয়ে আসছিল। থার্ড একটা যেটা ছিল যে আসলে নির্বাচন করতে গেলে তাইলে যদি আপনি স্বতন্ত্র, তখন আমার প্রতীক নাই। আমাদের সংগঠন শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিল যে আমরা একভাবে নির্বাচনের একটা প্ল্যান ছিল, সেটা নিয়ে এখন আর আলাপ করছি না। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত সংগঠন থেকে আসলো যে একটা পোস্টেও আমরা এটার প্রতিবাদ হিসেবে আমরা নির্বাচনে যাব। তাইলে আমার এলাকাকে আসলে আমাকে ঠিক করা হলো আমি যেন নির্বাচনটা করি, এবং কিশোরগঞ্জ 5-এ আমি নির্বাচন করতে গেলাম। এটা তো নিকলি বা জিতপুর। তো আমরা যখন নির্বাচন করতে গেছি, তখন হচ্ছে আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আসলে স্বতন্ত্র প্রার্থী হইলে 3,500-এর উপরে আমার মানে সমর্থন লাগে, 100%। আমার 3,56,000 ভোট, মানে 3 লক্ষ, মানে আপনার 3,556 ভোট আপনার লাগে। এটা খুব তাড়াহুড়া করে আমাদের ছেলেমেয়েরা এই কাজ শেষ করলো। কিন্তু আমাদেরকে প্রথমে ওইখান থেকে ফেলে দেওয়া হলো, বললো যে এখানে যাদের আমরা নাম দিছি তাদের একটা 2 বচনের ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থায় তারা বলছে যে 4 জন স্বীকার করছে আর 10 জন বলছে যে তারা আমাদেরকে স্বাক্ষর দেয় নাই। সো এটা আবার চ্যালেঞ্জ করবো কিনা, আপিলে আসবো কিনা, এটা নিয়ে এক ধরনের দোনামোনা ছিল সংগঠনে। আলটিমেটলি ওইখানে যারা আসলে জেদ করে ওই স্বাক্ষর নিছিল, তাদের একটা জেদ ছিল যে শেষ পর্যন্ত আমরা লড়বো। তো তাদের জেদের কারণে আমরা আবার আপিলে আসি। আপিলে আসার পরে আমরা আসলে এটার স্বীকৃতি পাই, আপিলে আমাদের নমিনেশনটা টিকে। আমরা প্রতীক পাই হচ্ছে 21 তারিখে। 22 তারিখ থেকে 9 তারিখ, মানে 22 তারিখে, ডিসেম্বরের 22 তারিখ থেকে ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত আমরা ধরেন প্রোপাগান্ডা করতে পারছি। তো আমাদের এই প্রোপাগান্ডার মধ্যে আপনার প্রতীক চেনানো, আপনার প্রার্থীকে আসলে ওইভাবে ঘোষণা করা এবং এটাকে নিশ্চিত করা, কারণ আমাদের প্রতিপক্ষ বলতেছিল যে উনি তো নির্বাচন করবে না, ওনারা তো নির্বাচন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। উনি তো এই নেগেটিভ প্রচারণা যত শক্তিশালী আমার বিরুদ্ধে যারা নির্বাচন করছে, তার মানে বিপরীতে দাঁড়ায় আমার একার পক্ষে এটা মানুষের কাছে নিয়ে যাওয়া যে না, আমরা নির্বাচনে আসি, আমরা নির্বাচন করতেছি, আমাদের প্রতীক এটা। এইটা হচ্ছে আমার অন্তত 18টা হচ্ছে ইউনিয়ন, একটা পৌরসভা, 19টা জায়গা। আপনার আমার কাছে 18টা দিনও ছিল না। মানে এইটা প্রথম থেকে এরকম ছিল মানুষের কাছে যে উনি ভালো মানুষ, কিন্তু উনি এবার নির্বাচনে জিতবে না, অথবা মানুষ এটা রিড করছিল যে উনি ঠিক নির্বাচনে যে তার মতো করে আসে নাই। এটা তো আপনি এটা আমার বেলাতে বললাম, আসনের একটা বড় ব্যাখ্যা দিলেন। কিন্তু আমরা তো এইরকম অনেক সংসদ সদস্য প্রার্থীকে দেখেছি যারা মুখ চেনা, যারা নিবন্ধিত রাজনৈতিক দল, যারা ঐকমত্য কমিশনে আমরা বড় বড় আলাপ করতে শুনেছি, অনেক জ্ঞান গরিমা দিয়ে কথা বলতে শুনেছি, তাদেরও তো জামানত বাজে। আমার এইটা নিয়ে একটু কথা, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের বাইরে ভোটটা যায় না কেন? মানে আপনাদের ভাষা মানুষ বোঝে না, নাকি মানুষের ভাষা আপনারা বোঝেন না? না, দুইটা জিনিসই হয়। দুইটা জিনিস হয় কি, মানে ধরেন আমাদের এখানে ভোটটা প্রথমতই আসলে মানুষ দেখে যে আপনি এই ভোটের মধ্যে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কিনা, মানে আপনার ফার্স্ট এন্ট্রান্স, আপনার গেস্ট চেয়ার, আপনাকে এইটা আপনার মানুষের এইটুকু আকর্ষণ করতে পারতে হবে যে আপনি এই নির্বাচনে হয় জিতবেন অথবা আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এইটার কারণ হচ্ছে যে আমার যেটা এইবারের অভিজ্ঞতা এবং আগের অভিজ্ঞতা মিলে আমি যেটা বুঝতে পারি যে প্রার্থীরা একভাবে এই কাজটাই করে যে তার টাকা, যে টাকার খরচ হয় বড় রকমের, আসলে যে অর্থ ব্যয়ের বিষয় যে থাকে, বিশাল কর্মী বাহিনী যে তার নামাইতে হয়,
এইটা দিয়ে মানুষের সামনে সে কেবলমাত্র প্রমাণ করতে চায় যে দেখো আমি এইখানে এবার যারা আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের মধ্যে আমি আগে আছি। এইটা হচ্ছে প্রথম। মানুষ এটাকে আসলে দেখতে থাকে যে আসলে এদের সাথে কোন দলের সাথে কারা এই নির্বাচনে যুক্ত হচ্ছে। যারা যারা যুক্ত হয় তার একটা মানে প্রতিপক্ষ আসলে গ্রামের মধ্যে বা সমাজের মধ্যে থাকে। আমি যদি বুঝি যে নাহিদ হচ্ছে আসলে বিএনপির প্রার্থী এবং আর বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করতেছে এবং ওর এটা সম্ভাবনা আছে, তাইলে আমি চুজ করি যে নাহিদদের সাথে যেহেতু আমার ধরেন সীমানা সংক্রান্ত বিরোধ হইতে পারে, জমি সংক্রান্ত বিরোধ হইতে পারে, আমার মেয়েকে আপনার ছেলে হয়তো পথে যাওয়ার পথে ডিস্টার্ব করা, মানে ব্যক্তিগত যে সমস্ত বিরোধ থাকে, সেই বিরোধের জায়গা থেকে সে আসলে দেখে যে নাহিদের যদি আসলে প্রার্থী জিতে যায় তাইলে আগামী 5 বছর আমি নাহিদ দ্বারা আরও অনেক বেশি নির্যাতিত হব, ক্ষতিগ্রস্ত হব। সো আমাকে তাহলে কি করতে হবে, নাহিদের যে প্রার্থী তার বিপরীতে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এরকম প্রার্থীর পক্ষে আমাকে দাঁড়াইতে হবে এবং তাকে আসলে পাশ করানোর চেষ্টা করতে হবে। ইলেকশনটা এমনিতে মনে হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা করে, মানুষ ভোট দেয়, কিন্তু বিষয়টা এরকম না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে রেসের ঘোড়ার মতো আসলে মানুষ চুজ করে। কারা কারা দৌড়াইতে পারে এটা প্রথমত মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দেখায়, দেখানোর পরে মানুষ দেখে যে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কাকে তার চুজ করতে হবে এবং নির্বাচনটা শেষ পর্যন্ত তার নিজের নির্বাচনে রূপান্তরিত হয়। নির্বাচনটা শেষ পর্যন্ত তার অস্তিত্ব রক্ষা, মর্যাদা রক্ষা, তার সম্পত্তি রক্ষা, তার আসলে নিরাপত্তা রক্ষা, এইগুলির একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। কারণ আমাদের এখানে রাষ্ট্রযন্ত্র এবং এইটার উপরে যার কর্তৃত্ব থাকে সে মানুষকে সেবা দেয় না। পিপল মানুষের এটা সেবা চায়ও না। পিপল চায় যে এই ক্ষমতা দিয়ে আপনি যেন নাগরিকের উপর জুলুম না করেন। অর্থাৎ জুলুমকে প্রতিরোধ করার জন্য সে আরেকটা জুলুমের শক্তিকে চুজ করে। আমরা যারা রাজনীতি করি, আমরা যখন জুলুমের শক্তি হয়ে উঠতে পারি না কিংবা জুলুম প্রতিরোধ করতে পারবো, সেই রকম দৃশ্যমান ক্ষমতা যখন আমরা দেখাইতে পারি না, তখন মানুষ আমাদেরকে বলে ওনারা ভালো মানুষ কিন্তু ওনারা তো পাশ করবে না বা উনি তো পাশ করতে পারবেন, ওনার তো টাকা নাই। যেমন আমার ব্যাপারে এবার খুবই পপুলার প্রোপাগান্ডা ছিল, একদম আমার অপোজিশন যেটা খুব মানে খুবই ম্যাজিক্যাল প্রোপাগান্ডা করছে, যেটা 3টাই সত্য কথা কিন্তু 3টা সত্য মিলে একটা চমৎকার মানে নেগেটিভ ক্যাম্পেইন দাঁড়াইছিল। বলছে উনি খুবই যোগ্য মানুষ, উনি খুব ভালো মানুষ, কিন্তু ওনার টাকা পয়সা নাই, উনি এবার পাস করতে পারবে না। জাস্ট যখন আপনার পিপল বিশ্বাস করে যে উনি আসলে পাস করতে পারবে না, তখন সে আপনাকে ইলেকশনের দিন পর্যন্ত আপনাকে বিবেচনা করতে পারে। ভোট কাস্টিংয়ের ডেটে, মানে আমি বলি যে 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা আগে আসলে ডিসাইড হয় যে আসলে প্রতিদ্বন্দ্বিতাটা কার মধ্যে হচ্ছে। মানুষ তখন আসলে মেন্টাল ইয়েটা করে ফিক্স করে যে কাকে দেবে। তো যখন কেউ জানে যে উনি আসলে এইবার পাস করতেছে না, তখন আপনার আত্মীয় স্বজন, আপনার দলের লোক, তার ভোটটাও সে দেখে যে ইমিডিয়েটলি সে হিউমিলিয়েটেড হবে কে পাস করলে, তাকে ঠেকানোর জন্য আসলে কাকে দিতে হবে, তখন আপনার লোকটা ওকে গিয়ে ভোট দেয়। তাইলে এইখানে কি ভোটাররা ব্যক্তি স্বার্থ বিবেচনা করেন নৈতিকতার বাইরে বেরিয়ে? অনেকাংশে, কারণ ভোটের মধ্যে সে নৈতিকতাকে আনে না। আমি এইবার এটা কি সামাজিক আচরণগত ত্রুটি? না, এটা হচ্ছে তার নিরাপত্তাহীনতার। রাষ্ট্র মানুষকে নিরাপত্তা দিতে না পারার কারণে মানুষ তার নিজের নিরাপত্তাটাকে প্রথমে দেখে এবং এটাই দেখবে মানুষ। প্রত্যেকটা মানুষ তো নিরাপত্তা চাইবে, সবার আগে সে নিরাপত্তা চাইবে। প্রত্যেকটা মানুষের সবার আগের চাহিদা হচ্ছে নিরাপত্তা। আর মানুষ যখন আসলে দেখে যে আসলে নিরাপত্তাটা বিঘ্নিত হইতে পারে আপনার মাধ্যমে, তাইলে আমাকে যদি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করে আমার কাছে সে শেল্টার নেবে। আমাকে যদি মনে করে যে এরকম, তাইলে আমার প্রতিপক্ষ যারা মানে মানুষ, সে ওইখানে নেবে। কিন্তু সে বিবেচনা করে নীতি নৈতিকতা না, রাজনৈতিক সঠিকতাও না, আপনার ভাষার ব্যাপারও না। সে বিবেচনা করে কার কাছে সে কম নিগৃহীত হবে অথবা কার নিপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাকে সে চুজ করবে, ওইভাবে সে ঠিক করে। তাহলে রাষ্ট্র যদি নিরাপত্তা বিধান করতে পারতো, রাষ্ট্র যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারতো, তাহলে কি ভোটারদের এই আচরণ নিশ্চয়ই ইউরোপের মতো ইলেকশন হইতে পারতো। আপনি ইউরোপের ভোটাররা ভোট দিতে পারে কেন, আমাদের এখানে দিতে পারে না কেন? এরকম না যে আমাদের ভোটাররা জানে না, মানে যে লোকটাকে ভোট দিচ্ছে ও যে আসলে ওকে মানে এই এলাকায়, আমি তো এরকম একদম ধরেন এবার ক্যাটাগরিক্যালি আমি মানুষকে বলছি এবং মানুষ খুবই কনভিন্সড। আমি বলছি যে আপনি ভোট দেন মানে কি, একজনকে পাওয়ার দেন,
আপনি 5 বছরের জন্য তার কাছে পাওয়ারটা ট্রান্সফার করেন। এখন যে লোকটা এখনই পাওয়ারফুল এবং যে লোক এখনই নির্যাতন করে, নিপীড়ন করে কিংবা চাঁদাবাজি, দখলবাজি করে, তাকে আরও এম্পাওয়ার্ড করলে সে কী করবে? আরও বেশি করবে। তাইলে আপনি কি তাকে এম্পাওয়ার্ড করবেন, নাকি একটা ভালো মানুষ যে আসলে এম্পাওয়ার্ড না কিংবা যারা পাওয়ার থাকলে সেগুলি ঠেকাইতে চেষ্টা করে তাকে দেবেন? মানুষ কনভিন্স হয়, কিন্তু আলটিমেটলি যখন সে বোঝে যে এই ক্যান্ডিডেট ভালো কথা বলতেছে কিন্তু এই ক্যান্ডিডেট পাস করবে না, তখন সে ঝুঁকিটা নিতে পারে না। মানে পাশ করার সম্ভাব্যতা সম্ভাব্যতা একটা প্রথমত deciding খুবই factor। খুবই 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 এটা একটা বড় ফ্যাক্টর, এবং তার সাথে টাকা এবং মানে আপনার প্রার্থী, এটা খুব বড় ব্যাপার। আমাদের নির্বাচনে দুইটা জিনিস আমি বলি আরেকটু আপনার সময়। প্লিজ। আমাদের দেশের নির্বাচন হয়েছে দুই রকমের নির্বাচন। এক ধরনের নির্বাচন হচ্ছে পাওয়ার ট্রান্সফারের নির্বাচন, ওইগুলিতে সেই জিনিসটা দেখে। আরেক ধরনের নির্বাচন হয়েছে আমাদের দেশে, এগুলি হচ্ছে পলিটিক্যাল ট্রান্সফারের নির্বাচন। পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। ধরেন 46-এ, ধরেন 54-তে, 70-এ, 90-এ, 24টা হইতে পারত, কিন্তু 24-এ যারা আসলে এই চেঞ্জ মেকার হইতে পারত, তারা আসলে নিজেদের জায়গাটা ছেড়ে দেওয়ার পরে যারা আসলে চেঞ্জটা চায় নাই, তারা এটাকে পাওয়ার ট্রান্সফার ইলেকশনে রূপান্তরিত করতে পারছে। আপনি 24 প্রসঙ্গ টানলেনি যখন, আমি 24 প্রসঙ্গেই চলি। এটা আলটিমেটলি তো আসতামই। আপনি গণ অভ্যুত্থানের আগে তো রাষ্ট্র সংস্কার নিয়ে আপনারা দীর্ঘদিন কাজ করছেনই, গণ অভ্যুত্থানের সময়ও জড়িত ছিলেন, কিন্তু এরপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং তারপরে ঐকমত্য কমিশন সহ নানান বিষয়ে আপনি সরাসরি যুক্ত ছিলেন। আপনি এইমাত্র বললেন হতে পারতো কেন বলছেন 1.5 বছর পর? হয়নি কেন? এইটা আমরা এই সরকারকেও বলছিলাম না। এই সরকার ক্ষমতা নিল 8 তারিখে, আমরা 12 তারিখে সরকার প্রধান এবং তাদের গুরুত্বপূর্ণ লোকদের সাথে দেখা করছিলাম। দেখা করে বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার কিভাবে হইতে পারে তার একটা রূপরেখা, এবং সরকার কিভাবে চলতে পারে তার একটা রূপরেখা, ছাত্রদের কি করা উচিত, এরকম 3-4টা জায়গায় আমাদের ওপিনিয়নটা আমরা তাদের দিচ্ছিলাম। সেগুলি আসলে সরকার বিবেচনায় নেয় নাই, ছাত্ররা ওইটা বিবেচনায় নেয় নাই। ছাত্রদেরকে আমরা চাইছিলাম যে এই ছাত্ররা তাদের যে ইউনিটিটা গড়ে উঠছিল এবং তাদের উপর মানুষের যে আস্থাটা তৈরি হয়েছিল, আমরা যারা রাজনৈতিক দল করি, আমরা যারা আসলে তাদের নেতৃত্ব মানিয়ে নিতে বাধ্য হয়েছিলাম, আমি চাইছিলাম যে এই ছাত্ররা এটা আরও কিছুদিন এইভাবেই তারা ধরে রাখলে যেটা হয়তো, আমি তাদেরকে বলছিলাম যে আপনারা একটা স্টুডেন্ট কাউন্সিল করতে পারেন, সারা দেশের স্টুডেন্টদের একটা রিপ্রেজেন্টেশন থাকলো, গভর্নমেন্টের সাথে এটা রিলেশনশিপটা হইতে পারে এরকম যে আসলে আপনাদেরকে আসলে গভর্নমেন্ট একটা লিগ্যাল ফোর্স হিসেবে আসলে রিকগনাইজ করুক। আপনারা যে সমস্ত পরিবর্তনের জন্য কিংবা যে সংস্কারের জন্য রাষ্ট্র আসলে পরিবর্তনটা চায়, এইটা যাতে আসলে রাষ্ট্র করে, সেই জায়গাটা এক ধরনের গার্ডের কাজ করেন। তারা ওইখান থেকে সরে গেলে যেন আপনারা আসলে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারেন। আমাদের এইটা একটা পরিকল্পনা ছিল। আর সরকারকে আমরা বলছিলাম যে আপনারা 18 মাস, আমাদের একটা ডিজাইন ছিল, আমরা বলছিলাম যে 18 মাসের মধ্যে আপনারা গোটা নেশনের সাথে কনসালটেশন করতে পারেন, এক্সপার্টদের সাথে কনসালটেশন করতে পারেন এবং একটা ইলেকশনের ভেতর দিয়ে এটা বের করে আনতে পারেন। কিন্তু গভর্নমেন্ট এটা করে নেই। গভর্নমেন্টের যেহেতু এগুলি, আমরা ধরেন 10-12 বছর ধরে এটা কাজ করতেছিলাম, গভর্নমেন্টে যারা আসে তারা তো কেউ সংস্কারের ব্যাপারটা জানতো না, তাদের মাথার মধ্যে কোনো সংস্কার ছিল না। আমরা বলছি যেটা, এটা আমাদের কাছ থেকে তারা এটা শুনতেও রাজি ছিল না। তাদের আসলে কোত্থেকে শুনতে হবে এটা তারা জানে। তারা তাদের মতো করে শুনছে, এটা নিয়ে দিনের পর দিন ভাবছে, ভেবে তারা তাদের মতো করে একটা আমলাতান্ত্রিক পথে এটা চিন্তা করছে। ছাত্রদেরকে একটা ট্রেডিশনাল পথে তাদেরকে পার্টি করতে পাঠিয়ে দিচ্ছে। তারা একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সরকার পাঠিয়েছে, সেটা তো এরকম সরকার দ্বারা অনুপ্রাণিতই তো ছিল, সরকারের তো তাদের সাপোর্ট ছিল এবং এটা তো মানে তারা প্রকাশ্যে স্বীকারও করছে। তো সরকার এবং ছাত্ররা মিলে একটা পার্টি করতে চাইলো। পার্টি করার একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি যখন একটা পার্টি করেন, আমি যদি একটা পার্টি থাকি, আপনি একটা পার্টি, তার মানে তো আপনার সাথে আমার অনিবার্যভাবে কিছু না কিছু বিরোধ আছে। তো ছাত্রদেরকে যখন সমস্ত পার্টিগুলি তাদের আসলে মিডিয়েটর হিসাবে মেনে নিছে, তখন আপনি তাদের মিডিয়েটরের ভূমিকাটা বাদ দিয়ে আপনি একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় গেলেন এবং ছাত্ররা তখন থেকে আসলে তাদের ইউনিটিটা ভাঙতে থাকলো এবং আলটিমেটলি তো এরা একা হয়ে গেল। এইরকম ডিজাইনগুলি, এটা পুরনো 72 সালের ডিজাইন হয়ে কী হয়েছে যে এইরকম ক্ষেত্রে যেটা হয়, যারা আসলে আন্দোলনে নেতৃত্ব দেয় কিংবা যাদেরকে নেতৃত্ব হিসাবে মিডিয়া মিলায় প্রতিষ্ঠিত করে, তাদেরকে যখন আপনি অনেক বেশি উপরে তুলতে থাকেন,
তখন আসলে যাদের সাথে সে শুরু করে তাদের সাথে তার পার্থক্য তৈরি হয় এবং তার জীবন অনেক ঝুঁকিপূর্ণ হয়, তার ভবিষ্যৎ অনেক ঝুঁকিপূর্ণ হয় এবং তখন সে এস্টাবলিশমেন্টের উপরে নির্ভর করা ছাড়া তার আসলে কোনো শক্তি থাকে না। তো এই ডিজাইনটা ধরেন এখানে কার্যকর হয়েছে। ছাত্ররা কয়েকজনকে গুটি, কয়েকজনকে মাস্টার মাইন্ড, নেতা টেতা এরকম বলা হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলিকে নাই করে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলিকে আলাদা করে শিবির কিংবা অন্যরা আসলে এগুলিকে দখল করে নিছে। একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে নেতৃত্ব দখলের। আর রাজনৈতিক দলগুলি স্বাভাবিকভাবে তারা একটা বড় অভ্যুত্থান ঘটাইছে। এটা একটা বাচ্চাদের মধ্যে যেই ধরনের অডাসিটি তৈরি করে, সেই অডাসিটি মুরব্বীদেরকে আসলে আহত করছে এবং আরেকটা নতুন রাজনৈতিক দলের নামে যখন এগুলি করছে তখন একটা রাজনৈতিক বিরুদ্ধে দাঁড়াইছে। সব মিলে যেটা হয়েছে যে এরা এদের নেতৃত্বের জায়গাটা হারায় ফেলছে। এখন এইরকম একটা ঘটনার পরে যখন আসলে নেতৃত্বকে করাপ্ট মনে হয়, নেতৃত্বের উপর আস্থা থাকে না, অভ্যুত্থানের পরে যা কাঙ্ক্ষিত আপনার পরিবর্তন সেটা যখন ঘটে না, তখন মানুষের কি দাঁড়ায়? তখন মানুষ তো দাঁড়ায় যে কোনো রকমে ছেড়ে দে মা, কি বলে যেন এটা, এরকম একটা ব্যাপার ছিল, কেঁদে বাঁচি অথবা ভিক্ষা লাগবে না বা কুত্তা সামলাও, এরকম যে অবস্থা। তখন তো মনে হয়েছে মানুষের একটা স্ট্যাবিলিটি দরকার, আর এগুলির নিতে পারতেছে না সে। পিপলের পক্ষে এটা নেওয়া সম্ভব ছিল না, এই সমস্ত ছেলে মানুষই। এরকম একটা অবস্থার কারণে ধরেন ইতিহাসের ব্যতিক্রম এবারের নির্বাচন। আমি বললাম তো 46-এর নির্বাচন মুসলিম লীগ জিতছিল। তার আগে বাংলাদেশের পূর্ব বাংলার সবচেয়ে পাওয়ারফুল পার্টি ছিল কৃষক প্রজা পার্টি, শেরে বাংলা ছিল তখন। কিন্তু তার পার্টি ধরেন রাজনৈতিক স্লোগান পাকিস্তানের স্লোগানের কাছে নাই হয়ে গেছিল। 54-তে মুসলিম লীগ এখানে নাই হয়ে গেছিল যুক্তফ্রন্টের কাছে। 70-এ আওয়ামী লীগ ক্যান্ডিডেট খুঁজে পায় না, যারে তারে দিছে সেই লোকেরা ধরেন এখানে নির্বাচিত হয়েছে এবং কেউ জানে না কে প্রার্থী। সে দেখছে 6 দফার পক্ষে আছে কিনা। 90-এ বিএনপিকে মনে করা হয়েছে যে আওয়ামী লীগ এখানে মনে করছে যে তারা মিনিস্ট্রি সাজায় ফেলছে। 90-এ দেখা গেছে বিএনপির মতো একটা দল যার ছাত্র সংগঠন ছাড়া আর কিচ্ছু না, এবং ছাত্র সংগঠনটা খুবই সামান্য, সেই সংগঠন সরকার গঠন করছে। 24-এ যদি এই তরুণরা এই ধরনের আসলে বিচ্যুত না হইতো, তাইলে এইবার সংস্কারের পক্ষে একটা নির্বাচন হইতো। বিচ্যুত হইলো কেন তারা? আপনারা তো তাদের সাথে ছিলেন, আপনারা তো তাদের গাইড করেছেন। আমার দুর্ভাগ্য তো আমি 2টার সময় ছিলাম, 18-তে ছিলাম নুররা যখন আসলে কোটা আন্দোলন, এইবারও কিছুটা দূরবর্তী কিন্তু তারপরেও ছিলাম, পেছন থেকে ছিলাম। আমাদের মতো করে আমরা রাজপথের মিছিলে ছিলাম, ওদের সাথেও ছিলাম। এরা যেটা হয়েছে যেটা খুব স্বাভাবিক হয়, এই অভ্যুত্থানের পরে আমি সবচেয়ে সতর্কতামূলক কথা বলছি। আর এখানকার সমস্ত বুদ্ধিজীবীরা এদেরকে প্রশংসা করছে যে এটা ফরাসি বিপ্লবের চাইতে গভীর বিপ্লব হয়েছে, এটা অনেক বড় একটা পরিবর্তন হবে তাদের। আমি কেবলমাত্র এটা বলার চেষ্টা করছিলাম যে এই সময়টা খুব অল্প, এটা মাগরিবের ওয়াক্তের মতো, এইটা খুব দ্রুত যদি আমরা এটাকে যদি লম্বা করতে চাই তাহলে এটা কাজা হয়ে যাবে। আমি এই ল্যাঙ্গুয়েজই বলছি, এটা মাগরিবের ওয়াক্ত, এই ওয়াক্তে যদি আপনারা বেশি টানাটানি করেন তাহলে এটা কাজা হবে। কারণ ওনাদেরকে আমরা ছাত্রদেরকে বলছিলাম শুধুমাত্র রাষ্ট্রের ক্ষমতা কাঠামো অংশটার মধ্যে আলাপটা সীমাবদ্ধ রাখতে, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ নাকি আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেকুলার নাকি আসলে নন সেকুলার, এইরকমের ইডিওলজিক্যাল ডিবেটগুলি আমরা বলছিলাম যে এগুলি থাকুক। আমরা রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর জায়গাটাকে পরিবর্তন করি এবং আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধভাবে যে আমরা কাজ করতে পারি এটার একটা প্র্যাকটিস দাঁড়াক। কারণ ফিলোসফিক্যাল কোশ্চেনগুলি সলভ করতে হলে আরও বেশি ঐক্যবদ্ধ অবস্থা লাগবে। বিভাজিত থেকে আসলে ফিলোসফিক্যাল কোশ্চেন ইউনাইটেডলি ডিল করা যায় না, তাহলে জিততে হয়। আপনি যদি বিপ্লব করতে পারেন তাহলে আপনার ফিলোসফি আপনি চাপায় দিতে পারেন। বিপ্লব তো এখানে করতে পারে নাই, মানুষ এদেরকে তো ওইভাবে নেয় নাই বা ওইরকম কোন ম্যানিফেস্টো ছিল না। কিন্তু এদেরকে যারা আসলে অনেক বেশি প্রশংসা করছে তাদেরকে ওদের ফ্রেন্ড মনে হয়েছে, তারা স্বাভাবিকভাবে তাদের কাছে গেছে। সরকারও করছে, সরকারের বাইরে থেকেও করছে। আমরা যারা সতর্ক করতে গেছি তাদেরকে ওরা বলছে প্রতিক্রিয়াশীল হয়ে গেছি, সংস্কারের এই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটাকে আমি রিড করতে পারি নাই। কিংবা আমি যে সংস্কার পরিষদের কথা বলছি, কেন আসলে নতুন সংবিধানের কথা বলি নাই, সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যেও অনেক ধরনের তর্কের মুখে আমি পড়ছি এবং অনেকে তাদের সাথে চলে গেছে। এরকম একটা অবস্থা হয়েছে। কারণ এটা যেহেতু তাদের বয়স কম, এরকম একটা পরিবর্তনের পরে তাদেরকে যদি আপনি আসলে হেল্প না করে, অভিজ্ঞরা যদি হেল্প না করে, তাহলে তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আসলে আশা করা তো ঠিকও না।
অতি আশা হবে। সরকার আপনাদের কথা শুনলো না কেন? আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারও শুনে না, আপনাদের ডিজাইন দিয়েছিলেন, তা সেখানে তো অভিজ্ঞ লোকজন রয়েছিল। এরা কি পলিটিক্সের অভিজ্ঞ লোক না। এখন ধরেন ইউনূস সাহেব পলিটিক্সের, তো উনি যে পলিটিক্সের মানে এই আমাদের দেশের দুর্বলতাটা কি, দুর্ভাগ্যটা কি দেখেন, আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে দুইটা। একটা করাপ্ট লোকের কাছে আপনি পাওয়ার দিয়ে আশা করেন যে সে আপনার জন্য ভালো করুক, আর একটা পলিটিক্যাল ক্রাইসিসের সময় আপনি নন পলিটিক্যাল লোকটাই এনে মনে করেন সে পলিটিক্যাল ক্রাইসিসটার আসলে একটা ভালো সলিউশন করুক। 5 তারিখের পরে যে গভর্নমেন্ট করলেন, তো এরা কারা যে আসলে বাংলাদেশের প্রবলেমের সলিউশন করতে পারে? তো ডক্টর ইউনূসকে তো আপনারা সবাই, সকল রাজনৈতিক দল, ছাত্ররা মিলে সর্বসম্মতক্রমে ঠিক করেন। মেইনলি ছাত্ররা, মেইনলি আমাদের কাছে যখন আমরা 5 তারিখে যখন পাওয়ারটা মানে এরকম অবস্থা হলো, শেখ হাসিনা পালায় গেল, আমরা যেটা করছিলাম, আমি 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 এটার জন্য দায়ী বলতে পারেন, আমি জুনায়েদ সাকি, এরকম হয়তো শিবিরের আর জামাতের কেউ কেউ, আমরা 5 তারিখে এই ডিসিশনটা দিচ্ছিলাম যে আসলে এই অভ্যুত্থানের পরের সরকার গঠন, কারণ ওয়াকারুজ্জামান কিংবা ধরেন ইয়েরা চাইছিল যে একটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা গভর্নমেন্ট ফর্ম করার জন্য। আমাদের এই দোষ বলতে পারেন যে আমরা তখন চাইছিলাম যে এই গভর্নমেন্ট ফর্ম করার আগে ছাত্রদের সাথে আসলে কনসালটেশন লাগবে। ছাত্ররা 5 তারিখের মিটিংটায় উপস্থিত ছিল না, বিশেষত যারা এই অভ্যুত্থানটার নেতৃত্বে, মানে বঙ্গভবনের মিটিংটায় ছিল না। তো আমরা তখন এটা ছাত্রদের সাথে কনসালটেশন করার প্রস্তাবটা দেই, এবং সেইটাতে আমরা কিন্তু ছাত্রদের দিক থেকে আমরা এরপরে আর আমাদের সাথে তারা কোনো কনসালটেশন করার জায়গাটা আমরা আর এদেরকে পাই নাই। ওরা 5 তারিখের রাতের পর থেকেই, মানে এটা আমার নূরের বেলায় অভিজ্ঞতা আছে, একই অভিজ্ঞতা, যে নূর যেদিন ডাকসুতে ইলেক্টেড হইল সেই দিন রাত 3:30 থেকে তারা আমাদের যোগাযোগের বাইরে চলে যায়, এবং একই ঘটনা 5 তারিখ মধ্যরাত থেকে আসলে এরা আমাদেরকে আর কোনোভাবেই কনসাল্ট করার প্রয়োজন মনে করে নেই। আমি নিজে থেকে এটা বলতে পারেন যে এটা আসলে রাজনীতিতে চলে না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে থেকে উপযাচক হয়ে ওইখানে কোনো পরামর্শ দিতে যাইনি। হ্যাঁ, যেটা বলছিলেন, সরকার কেন শুনল না আপনাদের কথা? আমি বলবো যে সরকারের আমাদের সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা ছিল না। আমরাই যে এখানকার সংস্কারের কাজটাতে দীর্ঘদিন ধরে লেগে আছি, এইটা সরকার যারা যারা করতে গেছিলো, যেমন ধরেন এনসিবি আমাদের চাইতে কাছে চলে গেছিলো, আর্মি আমাদের চাইতে কাছে চলে গেছিলো, এখানকার সিভিল সোসাইটি আমাদের চাইতে কাছে চলে গেছিলো, প্রত্যেকে তার নিজের জায়গাটা এনশিওর করার জন্যে আমাদেরকে সরকারের বাইরে রাখা, কিংবা আমাদেরকে এই আলোচনার বাইরে রাখা, আমাদের অভিজ্ঞতাটা কাজে না লাগানো, এবং আমাদেরকে আসলে নিশ্চিহ্ন করার এক ধরনের একটা পরিকল্পনা নিয়ে প্রত্যেকে কাজ করছে। কেন আপনারা তার জন্য হুমকি হয়ে উঠেছিলেন? এটা ছিল যে রাষ্ট্রের সংস্কারের রাজনীতিটার যদি ধরেন একটা অনেস্ট স্বীকৃতি যদি দিতে হয়, তাহলে আমরা স্বীকৃত শক্তি হিসেবে ওইখানে দাঁড়াই। কিন্তু প্রত্যেকে তো তার লিডারশিপ এস্টাবলিশ করার জন্যে এইটা সেই প্রথমে ভাবছে, কিংবা সেই একমাত্র ভাবছে, কিংবা তারাই এটার মালিক, এই রকমের একটা কি বলা যায়, এটাকে এক ধরনের নিচু স্তরের এক ধরনের ক্ষমতা কেন্দ্রিক অসততা আমি বলবো যে এটা ছিল এদের মধ্যে। এস্টাবলিশমেন্টেরও ছিল। এস্টাবলিশমেন্ট তো একটা রেডিক্যাল চেঞ্জ চায় না, তো এস্টাবলিশমেন্ট তখনও চায় না। আমাদের যে পরিকল্পনাগুলি ছিল এগুলির কোনোটা তো তাদের ফেলে দেওয়ার মতো অবস্থা হয় নাই, পরেও হয় নাই, কিন্তু তারা কখনো এটার ক্রেডিট আমাদেরকে দিতে চায় নাই। আমরা নিজেরা ওইটা ক্লেম করতে যাই নাই, কারণ আমরা মনে করছি যে আমাদের ক্লেমের চাইতে অনেক বেশি আমরা মনে করতাম যেটা হওয়াটা অনেক বেশি প্রয়োজন। আপনারা তো এরপর ঐকমত্য কমিশন গঠন হলো, ঐকমত্য কমিশনে আপনারা গেলেন, বৈঠক করলেন, প্রায় 9 মাসের যাত্রা। এরপরে একটা জুলাই সনদ হলো, সেই সনদের বাস্তবায়ন আদেশ দিলেন রাষ্ট্রপতি, সেই আদেশ দিতে পারেন কি পারেন না এক ধরনের বিতর্ক আছে। এটা আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখেন। তবে যে প্রক্রিয়ায় আপনারা ঐকমত্য কমিশনে আলোচনা করলেন এবং সেটার ফল যা দাঁড়ালো, এইটা কি রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া বলে আপনি মনে করেন? না, মোটেও না, কারণ আমাদের প্রস্তাব তো এরকম ছিল না। কিন্তু আমরা দুইটা জিনিস করতে চাইছি এখানে। এক হচ্ছে যে আমরা আমাদের ক্রেডিবিলিটির জন্যে কোনোভাবেই ধরেন আমরা কথা বলি না কোথাও, আমরা এটা বলতে চাই না এরকম। 2 নাম্বার, আমরা একটা প্রথম থেকে আমরা চাইছিলাম কমন মিনিমাম একটা জায়গা দাঁড়ানো, যদ্দূরই হোক 5টা সংস্কারও যদি হয় তাহলে যেন এবার হয়। আমাদের এত বড় ব্লাডশেডের পরে এটা যেন মানে একটা, আমি অনেক বেশি জিনিস চাই, অনেক পিউরিটার্ন ফর্মে চাই, এটা চাওয়ার জন্য তর্ক করে যেন আমরা
এটাকে আসলে ভন্ডুল করে না দেই। সেই জন্য দেখবেন যে আমরা একটা নোট অফ ডিসেন্ট দেই নাই। আমরা সংস্কার নিয়ে সবচেয়ে বেশি এমনিতে ক্রিটিক্যাল ছিলাম, কিন্তু আমরা একটা নোট অফ ডিসেন্টও দিই নাই। আমরা কোনো বিতর্কে ওই রকমভাবে অংশ নিই নাই যে বিতর্কটা মানে একটা জিনিসকে উস্কে দেওয়া। আমরা তখনই কথা বলার চেষ্টা করছি অফলাইনে কিংবা অনলাইনে, যখন আমাদের কাছে মনে হয়েছে যে এটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, আমরা ডিভিশনটা কমানোর চেষ্টা করছি। আমরা মনে করছি যে এই ত্রুটি বিচ্যুতি সমেত যদি 5টা জায়গায় আসলে ঐক্যবোধ হয় এবং এটার যদি একটা সাস্টেনেবল মেথড আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার কাছে মনে হয়েছে বা আমরা মনে করছি যে বাংলাদেশের রাজনীতির একটা প্যারাডাইম শিফট হবে। এরপর থেকে মানুষ ওই সংস্কারের রাজনীতিটা ওইভাবে করবে যেটাকে আসলে এরা ঠেকায় রাখতে পারবে না। সেটা করা গেল না কেন? করা গেল না 3টা কারণে। প্রধানত হচ্ছে যে আমি এখনো পর্যন্ত একদম করা গেল না এরকম মনে করি না, কিন্তু যেটা হইলো মানে যা হইতে পারতো তা যে হইল না কিংবা তা যে হচ্ছে না এটা নিশ্চিত। সেটার একটা কারণ হচ্ছে এনসিপি নিজের ধরেন এই বিষয়ে জানা বোঝার ঘাটতি এবং তাদের যৌবনকালের যে ধরেন উচ্ছ্বাস এবং নিজেদের সম্পর্কে ওভার এস্টিমেশন, এইটা ঘটানোর ক্ষেত্রে সরকারের ভেতর থেকে এবং সরকারের বাইরে থেকে একটা অংশ কাজ করছে। বিএনপি যেহেতু এটা মনে করছে তারা যে এটা হচ্ছে এই এনসিপি হচ্ছে জামাত দ্বারা অনেকাংশে ড্রিভেন, তারা এনসিপির কোনো বিষয়কে আসলে পজিটিভলি নেয় নাই। তারা এনসিপির বিপরীতে দাঁড়ায় একটা মানে কন্টিনিউশনের থিওরি, মানে একটা আমলাতান্ত্রিক পথে এই অভ্যুত্থান এবং এই সংবিধানের ধারাবাহিকতাকে দেখতে চাইছে। জামাত ইসলামী একটা অসম্ভব সুবিধাবাদী রোল প্লে করছে। ওরা সংস্কার নিয়ে কোনোদিন কোনো কিছু ভাবে নাই, কোনো চিন্তাও তাদের ছিল না। রাতারাতি একটা জিনিস যখন দেখছে যে এটা আসলে পপুলার হচ্ছে, তখন কখনো বিএনপির বিরুদ্ধে একটা উচ্চবাচ্য করা, কখনো ছাত্রদের পক্ষ নেওয়া, ইনকনসিস্টেন্টলি তারা এখানে এক ধরনের নিজেদেরকে এটার আসলে মালিক দাঁড় করানোর চেষ্টা করছে। সংস্কারের ব্যাপারে আন্তরিক যতটা না, তার চেয়ে বেশি সংস্কারের মালিকানা নেওয়ার ব্যাপারে অনেক বেশি কৌশলী এবং আন্তরিক ছিল। এই 3টা সংগঠনের 3 ধরনের আসলে টানাপোড়েনের কারণে আমরা আসলে প্রপার জায়গাটাকে বুঝতে পারি নাই এবং এরা এগুলিকে ইগো এবং নিজেদের পার্টি পলিটিক্সের জায়গা থেকে দেখছে। আমরা সংস্কারের রাজনীতি এবং অভ্যুত্থানের পরে যে আসলে বিভাজনের বদলে একটা সময় পর্যন্ত যে সবার ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হয়, এটা নিয়ে আমি বহু জায়গায় কথা বলছি, এটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। আমি বলছি যে নির্বাচনের সময় আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন, আর যখন আপনি সংবিধান ঠিক করেন তখন আসলে আপনি সবাই মিলে ঐক্যবদ্ধ হন যে আসলে রুলস অফ গেম কী হবে, নির্বাচনটা কোন পথে হবে, এটা যখন আপনি ঠিক করেন তখন তো প্রতিদ্বন্দ্বিতা করে লাভ নেই। কিন্তু আমাদের যেহেতু অভ্যাসের মধ্যে কোনো ধরনের সমঝোতার রাজনীতি নাই এবং এটা এই অভ্যুত্থানটার পরে যে আমাদের সমঝোতা লাগবে, এটা যেহেতু আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ছিল না, কালচারের মধ্যে, সেই জন্য এটা আমরা পারি নাই। আর তারপরে যেটা পারি নাই যে সরকারে যারা ছিল, ঐকমত্য কমিশনের মধ্যে যারা ছিল, তাদের নিজেদের এটা নিয়ে কোনো আন্তরিক বোঝাপড়া, মানে একটা আন্তরিকতা হয়তো ছিল কিন্তু একটা বোঝাপড়া সমেত আন্তরিকতা এটা ছিল না। একটা সংবিধানকে আপনি বিভিন্ন পথে 100 ভাগে আপনি 100 অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন। ছাত্ররা এটাকে একটা বিপ্লবী জায়গা থেকে দেখতে চাইছে যে পুরো ফেলে দেবে, নতুন করবে। বিএনপি এটাকে একটা ধারাবাহিকতার জায়গা থেকে দেখছে যে এটা সংবিধান এই আছে এই নাই, তুমি এটার বাইরে যেতে পারবে না। সরকার মানে ঐকমত্য কমিশন কয়েকজন এক্সপার্টকে আনছে যারা এরকম কোনো একজন ধরেন মানে সংবিধান নিয়ে কাজ করে তারা কোনো অভিজ্ঞতা ওই রকম আছে, ওই রকম লোক না। তারা একটা সংবিধানকে একাডেমিক জায়গা থেকে দেখতে আসে। আমরা যেটা জায়গা থেকে দেখি যে সংবিধান তো আপনি অনেক জায়গা থেকে দেখেন, উকিলের কাছে গেলে এটা একটা সর্বোচ্চ আইন, আমার কাছে গেলে উকিল হিসাবে গেলে সর্বোচ্চ আইন, পলিটিশিয়ান হিসাবে গেলে আমি বলি যে এটা একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ডকুমেন্ট। কারণ এইটা যে দেখবে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ডকুমেন্ট হিসাবে এবং ফিউচার পলিটিক্যাল ডিসপিউট যাতে আসলে অ্যাভয়েড করা যায়, তার জন্য এটাকে যে নতুন করে আসলে বিন্যাস করতে হবে, এই জায়গা থেকে এটাকে দেখানোর চেষ্টাটা সরকার করে নাই। আমরা ফিল করছি আমাদেরকে আসলে বিবেচনায় নেয় নাই এবং যা যা এজেন্ডা তারা এটার মধ্যে সিলেক্ট করে এর মধ্যে ঢুকাই দিয়েছিল, এর বাইরে আসলে আলোচনা করার কোনো স্কোপ ছিল না। আমাদের পথ ছিল হয় এটা আলোচনা থেকে বাইরে হয়ে চলে আসে, অথবা যা আছে
তার মধ্যে সবার মধ্যে একটা সমঝোতা করে ন্যূনতম একটা জায়গা বের করা। আমরা ন্যূনতম জায়গা বের করার চেষ্টা করছি, আর আমরা ন্যূনতম জায়গাটা একটা সাস্টেনেবল ওয়েতে যাতে মানে যেটা পরিবর্তন হলে যাতে সাস্টেনেবল হয় সেটার জন্য আসলে একটা পথ তাদেরকে বাতলানোর চেষ্টা করছি। সংবিধান সংস্কার করার জন্য যে সংবিধান সংস্কার পরিষদের ফর্মুলা তৈরি করা হয়েছে, যেটা বিএনপি শপথ নেয়নি, সেই বিষয়ে পরে আসছি, কিন্তু এই যে ফরমেশনটা তৈরি করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের, এইটা কি সাংবিধানিক আপনার মনে হয়? সংবিধানের পরিবর্তন তো কখনো সাংবিধানিকভাবে হয় না, সংবিধানের অ্যামেন্ডমেন্ট সাংবিধানিকভাবে হয়। আমাদের বাংলাদেশে একটা ধরেন, বাংলাদেশের রাজনীতির কতগুলি পিকুলারিটি আছে। এখানে যে কেয়ারটেকার গভর্নমেন্ট করা হয়েছিল এটা কি কোথাও আছে বাংলাদেশের বাইরে পৃথিবীর কোথাও ছিল না তো। বাংলাদেশের সংবিধানটা নিয়ে আমরা যে ব্যাখ্যাটা দাঁড় করেছিলাম, এই ব্যাখ্যাটার কারণে এই সংস্কারের প্রশ্নটা আসে। আমরা বলছিলাম যে বাংলাদেশের সংবিধানের যে পাওয়ার স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ব্রিটিশ কিংবা পাকিস্তান আমলের মতো, কিন্তু আপনি এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক কান্ট্রি বলতেছেন। তাইলে এই পাওয়ার স্ট্রাকচার দিয়ে আপনি এই ইন্ডিপেন্ডেন্সের যে আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করতে পারবেন না। তাইলে কি করতে হবে? তাইলে পাওয়ার স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ করা মানে কি পুরো কনস্টিটিউশনটা ফেলে দেওয়া? আমরা বলছি না, কারণ মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের কিছু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা ফেলে দেওয়ার মতো কোনো বাস্তবতা নাই। তাইলে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য পাওয়ার স্ট্রাকচার যেখানে যেখানে আসলে বাধা তৈরি করে এই জায়গাটা আপনার চেঞ্জ করতে হবে। এটা যদি আপনি চেঞ্জ করেন, দুইটা পথ আছে, একটা হচ্ছে আপনি অ্যামেন্ড করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি রিফর্ম করতে পারেন। অ্যামেন্ড করা যায় না কেন? অ্যামেন্ড করলে কী সমস্যা? ধরেন আমরা এরকম একটা 9 বছরের আন্দোলন করে কেয়ারটেকার সিস্টেম চালু করলাম। কেয়ারটেকার সিস্টেমটাকে আদালতে চ্যালেঞ্জ করে বলা হলো যে এইটা কনস্টিটিউশনের যে আসলে মূল স্ট্রাকচার ছিল এইটাকে আসলে ভায়োলেট করছে। আদালত এটা বলতে বাধ্য যে এটা আসলে ভায়োলেশন হয়েছে। এখন আপনি এবার যে যে পরিকল্পনার কথা বলছেন, আপনি বলছেন যে একটা আপার হাউস লাগবে, আপনি বলছেন মানে যে সাংবিধানিক পোস্টগুলিতে যে আপনি নিয়োগ দিবেন, এইগুলিতে সরকারি দল বিরোধী দল মিলে আপনার একটা ইয়ে করবেন। আপনি বলছেন যে আসলে পাওয়ারের একটা ব্যালেন্স করতে চাইছেন, যে কি বলা যায় যে পাওয়ারের একটা ব্যালেন্স করতে চাইছেন, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে পাওয়ারের একটা ব্যালেন্স লাগবে। কিংবা আপনি বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছরের বেশি কেউ এনজয় করতে পারবে না। এর প্রত্যেকটা এরকম চেঞ্জ, যে চেঞ্জটা আপনি অ্যামেন্ডমেন্ট আকারে যদি করেন, তাহলে এটার ভবিষ্যৎ হচ্ছে ত্রয়োদশ সংশোধনীতে কেয়ারটেকার যেরকম আনছিলেন, আপনি গিয়ে বা আপনার একটা ফেলো গিয়ে একটা মামলা করে দিবে, আদালত এটা নাই করে দিতে হবে। আদালত কি পারে এবং কি পারে না এটা বিবেচনায় রাখে আপনার এটা পরিবর্তন করার ব্যাপার ছিল। আমরা যেরকম যে কারণে বলছি সংস্কারের কথা কেন বলছি, আমরা বলছি যে এইটা হচ্ছে আপনি নতুন সংবিধানও না, আবার পুরনো সংবিধানকে জাস্ট অ্যামেন্ডমেন্টও না, এটা হচ্ছে সামথিং মোর দেন অ্যামেন্ডমেন্ট, লেস দেন নিউ। এর মধ্যেখানে একটা ইউনিক সিচুয়েশন। এখন এটা করতে পারে কে? এটা করার ক্ষমতা হচ্ছে জনগণের। জনগণ একটা রিপ্রেজেন্টেটিভ টাইপের ডেমোক্রেসিতে কি হয়, আপনাকে হয়তো স্থানীয় সরকারের জন্য আপনি দাঁড়ান, আপনাকে নির্বাচিত করে দিলে আপনি স্থানীয় সরকার চালাবেন। আপনাকে যদি আসলে এখন সিটি কর্পোরেশন চালানোর জন্য আপনি সিটি কর্পোরেশন চালাবেন। আপনাকে এমপি হিসাবে যদি মনোনীত করে নির্বাচিত করে আপনি সংসদে বসে আইন টাইন করবেন, সংবিধানের পাহারা দেবেন। বড় জোর কোথাও যদি একটু পরিবর্তন লাগে, রিফু করা লাগে, এটা আপনি করতে পারবেন, কিন্তু আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করতে পারে কে? যখন আসলে জনগণ ক্ষমতা দেয় যে তুমি গিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করো কিংবা গণপরিষদ করো, তুমি এটা পরিবর্তন করো। এইবার আমরা বলছিলাম যে তাইলে আমাদের কি লাগবে? আমাদের পিপলের কাছ থেকে এইটুকু ক্ষমতা আনা লাগবে যে আমরা এইটাকে আসলে রিফর্ম করব, এই জায়গাগুলো আমরা রিফর্ম করব। তাইলে এটার নাম কি হবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয় যখন কনস্টিটিউশন বানান, গণপরিষদ। তাহলে রিফর্ম করলে এটা রিফর্ম অ্যাসেম্বলি হবে। রিফর্ম অ্যাসেম্বলির নামটাকে আপনি গণসংস্কার পরিষদ হিসেবে বলা হয়েছে। এইটা হচ্ছে ধরেন আপনার নতুন বাস্তবতার কারণে নতুন ফর্মুলেশন। বিএনপি যখন বলে যে আসলে এইটা শপথ নিবে না সে, কিংবা এটা সংবিধানের সাথে পরিপন্থী, তখন সে আসলে একটা খুব হাস্যকর কথা বলে। কারণ এই গণভোটটা তো সে এগ্রি করছে, আদেশটা সে এগ্রি করছে, গণভোটের কোশ্চেনিয়ারকে এগ্রি করে সে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য সে ক্যাম্পেইন করছে। ওইখানে আপনার আসলে বিধান করা আছে যে আপনি
শপথ নেবেন গণপরিষদ মানে সংস্কার পরিষদ হিসাবে। আপনি আজকে এসে বলতেছেন যে ৭২-এর সংবিধানের সাথে এটা মিলে না, তো আপনি আজকে নির্বাচন করছেন কেন? আমাদের নির্বাচন করার কোনো অধিকার তো নাই আপনার। তো যদি ওইটা আপনি মানেন তাহলে তো শেখ হাসিনা যেটা ক্লেম করে, শি ইজ দ্য প্রাইম মিনিস্টার। চুপ্পু যেটা বলছে, তাহলে তারা যে জায়গা থেকে কথা বলে, তাহলে ওই সংবিধানটা আসলে বহাল আছে। এই বাস্তবতাটা মানে না যে সংবিধানটা হচ্ছে পিপলসের অভিপ্রায় হিসেবে কাজ করে। পিপল এখানে আগের সংবিধানটাও চায় না, আবার পুরো নতুন একটা সংবিধান আপনি বানাবেন এটাও সে চায় না, কারণ এইটার পক্ষেই সে ভোট দিচ্ছে, এই সংস্কারটার পক্ষে ভোট দিচ্ছে। এখন যদি বলেন এই ভোটটা ঠিক হয় না, অমুক হয় না, সেটা আরেকটা প্রশ্ন। কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদ যে শপথ নিতে হবে কিংবা দুইটা শপথই পড়তে হবে, শপথটা কে পড়াবেন, সেইগুলো তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা আছে। কিন্তু রাষ্ট্রপতি কি আদেশ দিতে পারেন? আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখেন? রাষ্ট্রপতির আদেশ মানে কি বলেন, আপনার ধরেন রাষ্ট্রপতিরও এই যে ইন্টারভিউতে আসতে হয়, রাষ্ট্রপতি যা যা করছে তা তো আসলে ৭২-এর সংবিধানের মধ্যে থাকে নাই। অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু আছে সংবিধানের ভিতরে? সেটা তো 106-এর একটা ব্যাখ্যা, 106-এর একটা ব্যাখ্যার ভেতর দিয়েই তো এখন পর্যন্ত আপনি চলতেছেন। 106-এর ব্যাখ্যা দিয়ে আপনি গণভোট পর্যন্ত আসছেন। গণভোটে যখন আসছেন তখন আপনি গণভোটের ম্যান্ডেটে চলতেছেন। ইলেকশনে যখন আসছেন আপনি ইলেকশন দিয়ে চলতেছেন। তার মানে এই জায়গাটাকে তো আপনি নাই করে দিতে পারবেন না। একটা অস্বাভাবিক পরিস্থিতির ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, আপনি যত দ্রুত একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে পৌঁছতে পারেন 23-এর জন্য, এবং সেই স্বাভাবিকতাটা আপনি এমন করতে চাইতেছেন যাতে ভবিষ্যতে এই রকমের আরেকটা ব্লাডশেডের মধ্যে দেশটা পড়তে না যায়। না, কিন্তু বলবৎ সংবিধানে, কারণ সংবিধান তো বলবৎ, সংবিধান তো সরকার, অন্তর্বর্তী সরকার রহিত করে নাই, না করে নাই। আগস্টের 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস তার শপথে তো বলেছেন যে আমি সংবিধানের নিরাপত্তা বিধান করিব। সেই সংবিধানের নিরাপত্তা বিধানের শপথ নিয়ে এমন কোনো একটি আদেশ কি অন্তর্বর্তী সরকার দিতে পারতো যেটি আসলে অসাংবিধানিক? না না, এটা অসাংবিধানিক না তো। আপনি এটা অসাংবিধানিক হয়তো যদি সে গণভোট না করতো। যখন জনগণ ম্যান্ডেট দেয়, আপনি সংবিধান কেন সর্বোচ্চ আইন বলেন তো? তাহলে এই না, এটা কি এই জন্যে যে আমরা কয়েকজন মিলে বানাইছি এই জন্যে? জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়টা কিভাবে বের হয়ে আসে? আপনি কোনো না কোনো একটা ইলেকটোরাল ফর্মে যান। আপনার গণভোট হচ্ছে আপনার একটা ডাইরেক্ট ইলেকশন, আর অন্য যা ইলেকশন করেন এগুলি হচ্ছে আপনার ইনডাইরেক্ট ইলেকশন। আপনাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পালায়, আপনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই কাজটা করেন। আর ডিরেক্ট যখন আপনাকে বলে যে এই 4টা জিনিস করার জন্যই আমি ভোট দিচ্ছি, তখন কোনটা আসলে আপনার প্রিভিল করবে? এই তর্কগুলি একটা ওকালতি তর্ক হইতে পারে, কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে এই তর্কগুলি আনাটা হচ্ছে অসৎ উদ্দেশ্যে আনা হয়। কারণ সংবিধান শেষ পর্যন্ত রাজনীতি তৈরি করে, রাজনীতিবিদরা তৈরি করে, রাজনীতির সাথে যে জনগণ আসে সেই জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি করে। এখন রাজনৈতিক এবং জনগণের ম্যান্ডেটের চাইতে যদি বইয়ের লেখাটাকে আসলে গুরুত্বপূর্ণ মনে করা হয়, তাইলে তো আসলে শেখ হাসিনার এই যে মানে শেখ হাসিনাকে যখন আসলে সরানো হয় তখন তো 106 আসে নাই। 106 আসছে হচ্ছে শেখ হাসিনাকে সরানোর পরে 3 দিন পরে যখন আসলে সরকার বসবে তখন। তো আপনি শেখ হাসিনাকে সরাইছেন কেন? শেখ হাসিনাকে আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট যে কোনো ফর্মেই হোক, একটা ইলেকটেড গভর্নমেন্টকে আপনি আনইলেকটেড ওয়েতে সরাইতে পারেন? তাহলে এখন যে নির্বাচিত সরকারকে এইটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে তর্কের মতো, এবং অপ্রয়োজনীয় তর্ক এবং মানুষকে বিভ্রান্ত করা। মানুষ একটা সংকটের মধ্যে আছে, কিন্তু এই সংকট থেকে মানুষকে বেরিয়ে যেতে হবে। কিন্তু একটা রাজনৈতিক বিভাজন তো তৈরি হলো, এটা তো ডিল করতে হবে রাষ্ট্রকে। এইটাই তারা তৈরি করলো, যে তৈরিটা একদম পুরনো বন্দোবস্তটা তারা ফেরত আনলো। এখন এইটা তো রাষ্ট্রকে, মানুষকে ডিল করতে হবে নিশ্চয়ই। সেই ডিলটা কিভাবে করবে? কারণ বিএনপির তো 2/3 মেজরিটিও আছে, জনগণ তো তাদের সেই ম্যান্ডেটটাও দিয়েছে। এইটা হচ্ছে কি পরিমাণ বোকামি দেখেন, যে বিএনপির এটা কেন অস্বীকার করতে হলো এটার আমি কোনো কারণ খুঁজে পাই নাই। বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ধরেন গণপরিষদও যদি মানে সংস্কার পরিষদ যদি করে, তাহলে ওইখানে প্রতিনিধিত্ব থাকবে কার? 2/3 তাদের, 2/3 বেশি তাদের। তারপরে আপনার এই যে জাতীয় সনদের মধ্যে আপনার কি বলা আছে? প্রত্যেকটা ক্লজে আপনি বলছেন যে যা কিছুতে আপনার নোট অফ ডিসেন্ট আছে
সেইটা নিয়ে আপনি যদি ইলেকশনে যান, পিপল যদি আপনাকে ইলেক্টেড করে, তাইলে আপনি যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন সেই রকমভাবে আপনি এটা বাস্তবায়ন করবেন ইশতেহার অনুযায়ী। ইশতেহার অনুযায়ী। তো আপনার ইশতেহারে আপনার যা যা আপনি বলছেন সেইটাই তো আপনি করবেন, এর বাইরে তো আপনাকে কেউ করাইতে পারতেছে না। কেবল পার্থক্য কি হচ্ছে, পদ্ধতিগত পার্থক্য হচ্ছে। আপনি অ্যামেন্ডমেন্ট আকারে করবেন নাকি আসলে পিপলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে মানে রিফর্ম অ্যাসেম্বলি হিসাবে করবেন। রিফর্ম অ্যাসেম্বলির লোক আলাদা কেউ হচ্ছে না, আপনি যে পাশ করে আসেন আপনাকেই রিফর্ম অ্যাসেম্বলির পাওয়ারটা দেওয়া হচ্ছে। তাতে বিএনপির আসলে আপত্তি করার জায়গাটা কি, কেন, মানে এটা কোথায়, তার লোকসানটা কোথায়? না, তাদের তো ব্যাখ্যা একটাই ছিল যে এই সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই। এইটার পক্ষেই তো তারা হাবুডটা করছে, হাবুডটা করছে না তারা, তাদের চেয়ারম্যান এই হাবুডটা এখন এই বিভাজনটা তো তৈরি হয়েছে, তাহলে এরা 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 প্রথম থেকে যে কাজটা করলো, প্রথম সরকার গঠনের দিন যে কাজটা করলো, এইটা হচ্ছে সেই জায়গাটাকে আসলে শক্তিশালী করলো, যে মানুষ তাদেরকে যে অবিশ্বাস করছিল এবং এই অবিশ্বাসের কারণে যে আগে আগে এই সমস্ত জিনিস করতে চাইছে সেইটা যে সত্য, এইটা তারা প্রথম দিন প্রমাণ করলো। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে তিনি মরেন নাই, যে তিনি মরেন নাই। না তাইলে এখন এই তর্কটা, এই বিভাজনটার তো রাষ্ট্রকে ডিল করতে হবে, মানুষকে ডিল করতে হবে, সেটা কি সংসদ করবে, সংসদে হবে? এই ডিল তো আপনার সংসদে হবে, সংসদের বাইরে হবে, সব জায়গায় করতে হবে। আমরা তো একটা এত মানে আপনি কি সমাধান দেখেন আপনার? আমি এখন পর্যন্ত আশা করি যে বিএনপির এই যে না বোঝা, এটা বিএনপির মধ্যে নিশ্চয়ই কেবলমাত্র সালাউদ্দিন সাহেব সংবিধান বোঝে, বিএনপির মতো এত বড় একটা দলে এটা হইতে পারে না। খুব দুর্ভাগ্যজনক যদি উনি একমাত্র সংবিধান বোদ্ধা হয়। উনি তো সংবিধান বোঝেন একজন আমলার জায়গা থেকে। আমি এই সংবিধানটাকে সমাধানের জন্য বুঝতে হবে একজন পলিটিশিয়ানের জায়গা থেকে, উকিলের জায়গা থেকেও না। আমলার জায়গা থেকে বুঝলে হবে না, উকিলের জায়গা থেকেও বুঝলে হবে না। এটা বুঝতে হবে প্র্যাকটিক্যালি পলিটিক্স করে যারা, পলিটিক্সের জায়গা থেকে আসলে কনস্টিটিউশনটাকে হ্যান্ডেল করতে হবে এবং সেইভাবে এটার সমাধান করতে হবে। আমি বিশ্বাস করতে চাই বিএনপিতে এখনও পর্যন্ত এইটা ডিল করার মতো লোক আছে এবং তারা একদিনে শপথ নেয় নাই তার বলে শপথ নিতে পারবে না, ওই রকম কোনো ক্লজ ওইটার মধ্যে নাই, ওই রকম কোনো শর্ত নাই যে আপনি এর পরে নিলে মানে এটা অবৈধ হবে। সো এইটার আপনি একটা ব্যাখ্যা দিয়ে তারা এখনও এটার শপথ নিতে পারে এবং ওই কাজগুলি তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবেই করতে পারে। সেটা করলে জাতি উপকৃত হবে, তারাও উপকৃত হবে, অন্যান্য যারা আছে বিভাজনের সম্ভাবনাটা কমবে। সেটা আমরা নিশ্চয়ই সামনের দিনে দেখব নির্বাচিত সরকার কি করে। আমরা একটু প্রসঙ্গটা পাল্টাই। বলা হয় জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে যখন মধ্যবিত্ত রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের এই আর্থসামাজিক বাস্তবতায় মধ্যবিত্ত আবার এটাও বলে যে তারা প্রতারিত বোধ করছে এই 1.5 বছর পর। যারা গণঅভ্যুত্থানে যে তরুণরা, শিক্ষার্থীরা অংশ নিয়েছে তাদেরও একটা বড় অংশ বলে তারা প্রতারিত বোধ করছে। প্রতারণা তাদের সাথে কে করলো? এই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা, নাকি অন্তর্বর্তীকালীন সরকার, নাকি অন্য কেউ? আমি এখানে 3টা ফ্যাক্টরি দেখি, কিন্তু তার আগে মধ্যবিত্ত সম্পর্কে আমি বলি। আমাদের এখানে এরকম আরেকটা ধরেন মানে ফর্মুলার সাথে মিলে না এরকম কতগুলো বাস্তবতা আছে। বাংলাদেশে এমনিতে মনে হবে যে আপনার মধ্যবিত্তের সংখ্যাটা অনেক বাড়ছে, তো কার্যত মধ্যবিত্তের সংখ্যাটা অনেক কমে গেছে। ইকোনমিক্যাল আসপেক্টে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে এই জায়গাটায় অনেকেই আসছে যাদেরকে আপনি একটা মধ্যবিত্ত স্ট্যান্ডার্ডের মধ্যে ধরতে পারেন। কিন্তু ওর যদি নীতি নৈতিকতা ধরেন, ওর যদি সংবেদনশীলতা ধরেন, ওর যদি আসলে মানে সোশ্যাল ভ্যালুস দেখেন, শিল্প সাহিত্যের সাথে আসলে তার যে জায়গাটা থেকে আসলে এটা তৈরি হয় সেই গ্রাউন্ডটা দেখেন, তাহলে দেখবেন যে একটা লুম্পেন ক্লাসের হাতে টাকা আসছে এবং সেই মধ্যবিত্তের মতো একটা বিহেভ করা শিখছে, কিন্তু আসলে ভেতর থেকে মধ্যবিত্ত হয়ে ওঠে নাই। এই ক্লাসটা অনেক বড় হয়েছে। তো এরা কখনো কখনো তাদের মধ্যে হয়তো আলোর ঝলকানিটা আসছে। এটা সত্য যে ধরেন ডিওএইচএস যখন নেমে আসছে, বনানী যখন নেমে আসছে, কিংবা অন্যান্য জায়গায় যখন নেমে আসছে, ঢাকার উচ্চবিত্ত মধ্যবিত্ত সমস্ত বাচ্চারা যখন ধরেন, ওই যে আমি আর্মির ওই মহিলার বক্তব্যটাকে খুব নিতে চাই আর কি বিবেচনায়, যেদিন উনি বলছিলেন 3 তারিখে সম্ভবত মিটিংয়ে বলছিলেন যেটা, যে ঢাকার সমস্ত মাকে মৃত্যু স্পর্শ করেছে। মৃত্যুর যে বাচ্চাদের মরে যাওয়ার যে ধরেন পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেইটা আসলে ভ্যালুস কেনা,
তার আসলে অপত্য স্নেহকে আসলে টাচ করছিল। মিডল ক্লাস সেই কারণে নেমে আসতে বাধ্য হয়েছিল। তো মিডল ক্লাস যদি আসলে তার ভ্যালুস দিয়ে নেমে আসতো, তার ডেমোক্রেটিক অ্যাসপিরেশন থেকে নেমে আসতো, তাইলে যারা যারা এটাকে আসলে প্রতারিত, মিডল ক্লাসকে প্রতারিত করার জন্য যারা পারলো, তারা আসলে তো সহজে পারতো না। তাদের কোনো অ্যাক্টিভ রোল না থাকার কারণে কয়েকজন ছাত্র আর ইউনুস সাহেবের মতো মানে তার পারিষদের কয়েকজন আর এস্টাবলিশমেন্ট, এটা মিলে এত বড় রক্তপাতকে আসলে হজম করে ফেলছে। হজম না কেবলমাত্র, এটা একটা প্রায় নেতিবাচক জায়গায় নিয়ে গেছে। 71 সালে এরকম অনেক বড় রক্তপাত যেরকম আমাদের এখন, এটা আসলে অনেক সময় একটা ট্র্যাজেডির মতো মনে হয়, একই জিনিস আসলে এখানে ঘটছে। সো এটা যদি বলেন, আমি বলবো যে মধ্যবিত্তের মানে সর্বাঙ্গীন বিকাশ না হওয়া এটার একটা কারণ। কেন হইল না সর্বাঙ্গীন বিকাশ? এইটা ধরেন দুনিয়াতে তো অনেকগুলো ঘটনা ঘটছে, এসবের মধ্যে অনেক লম্বা পরিসরে আলাপ করতে হবে। কিন্তু আপনার দুনিয়াতে ক্যাপিটালিজম যেটা করতে পারছে সেটা হচ্ছে যে ধরেন লাল সার পেছনে মানুষকে অনেক বেশি, সোশ্যালিজমের ফেলিওর কিংবা এই ফেলিওরটা দরকারই ছিল, মানে কোনো ভ্যালুজের আসলে আর এক্সিস্ট না করা, যে কোনোভাবে আসলে সাকসেসফুল হওয়া, প্রফিটকে আসলে আপনার স্ট্যান্ডার্ড হিসেবে, ভ্যালুজ হিসেবে দাঁড় করাইতে পারা, ক্যাপিটালিজম এগুলি পারছে। এটা পারার কারণে আসলে মানুষ যে এমনিতেই ভালোবাসার জন্য যে মানুষ জীবন দিতে পারে, মানুষ ভালোবাসার জন্যই দিতে পারে, অন্য কোনো কারো পারে না। শুধুমাত্র টাকার জন্যে কিংবা অর্থনৈতিক মুক্তির জন্য আসলে পারে না। কিন্তু ওইগুলিকে ধরেন অধিকাংশ সময় তারা আড়াল করে ফেলতে পারে। মানে এটা গ্লোবালি হয়েছে। বাংলাদেশ যেহেতু ধরেন একটা খুব জায়গা, এবং এখানে খুব দ্রুত সব কিছু ধরেন আত্মীকৃত হয়, হুইমজিক্যাল একটা নেশন হিসাবে আমাদের কতগুলো ধরেন হুইমজিক্যাল ব্যাপার আছে, সেইটার কারণে বাংলাদেশ এটা অনেক সহজে পারছে, যেটা ধরেন নেপালে পারে নাই, যেটা শ্রীলঙ্কা এইভাবে পারে নাই। বাংলাদেশ এটা পারছে কারণ আমরা কলোনিয়াল এবং অনেক দিন থেকে আসলে একটা কলোনিয়াল স্ট্রাকচারের মধ্যে থাকছি, এবং আমরা কলোনিটাকে মানে ভেতর থেকে এখনো পর্যন্ত দূর করতে পারিনি। কিন্তু বাংলাদেশকে তো বলা হয় সাংস্কৃতিক ধারক এবং বাহক, এই সমাজ আবহমান বাংলার গ্রামীণ সমাজ এবং এই সংস্কৃতির উপর ভিত্তি করে বাংলাদেশের গড়ে ওঠা। তাহলে সেই সংস্কৃতি কোথায় গেল, সেই কালচারাল ভ্যালুস কোথায় গেল? সেটা পিপলের কাছে থাকে, এখনো আছে। আপনার বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা অবশ্যই আপনি যেগুলি বলছেন এটাই, কিন্তু এটা মিডিল ক্লাসের মধ্যে থাকে না। মিডিল ক্লাস এটা হারায় মিডিল ক্লাস হয়। আর পিপল যারা ধরেন হাজার বছরের পরম্পরা, ওই দর্শন কিংবা ওই ভালোবাসার দর্শন আপনি এখনও হয়তো বাউলদের মধ্যে পাবেন, এখনও সন্ন্যাসীদের মধ্যে পাবেন, এখনও গ্রামের একটা রিক্সাওয়ালার যে স্পিরিচুয়াল ভ্যালুস কাজ করে, এটা ওইখানে পাবেন। এই কলোনিয়াল শিক্ষা যত দূর পর্যন্ত গিয়ে পুষতে পারে নাই, অথবা যেখানে যত কম মাত্রায় পুষছে, সেখানে আমার অরিজিনাল কালচারটা তত দূর মাত্রায় ইনটেক্ট আছে। তো যেখানে আমরা আসলে চৌকস ইউরোপিয়ান হয়েছি, সেইখানে আসলে আমরা একই মাত্রায় আমার অরিজিনালিটিকে আসলে মাইনাস করেই তারপরে আমি এখানে সফল। তার মানে ওই কালচারাল নর্মস অ্যান্ড ভ্যালুস কি রাষ্ট্রযন্ত্রকে স্পর্শ করতে পারে না? না, রাষ্ট্রযন্ত্র দুইটা দিয়েই চলে, কলোনিয়াল ভ্যালুস দিয়েই চলে। না, আমি বলছি সংস্কৃতি চর্চা যেই পর্যন্ত, সংস্কৃতিও তো, সংস্কৃতিকে তো সে তার কলোনিয়াল সংস্কৃতিকে সে আসলে এখানে পৃষ্ঠপোষকতা করে। না, বাংলাদেশের সংস্কৃতি আপনি বলছেন যাদের মধ্যে আছে, যাদের মধ্যে আছে তারা তো রাষ্ট্র ক্ষমতা, সেইটা কি রাষ্ট্রযন্ত্র? না, তারা তো রাষ্ট্র ক্ষমতাতেই নাই। রাষ্ট্রযন্ত্র দুইটাকে আসলে ম্লেচ্ছদের, গরিবদের সংস্কৃতি মনে করে। তাহলে কি সার্বিক রাষ্ট্রের একটা ভারসাম্যহীনতা না? নিশ্চয়ই। এই ভারসাম্যহীনতা থেকে বের হবে কিভাবে রাষ্ট্র? আরে এই যে আমি বলছি যে আমরা যেটা বলি যে আপনার অনেকগুলো সংস্কার লাগবে, সংবিধানের সংস্কার লাগবে, রাজনীতির সংস্কার লাগবে, সাংস্কৃতিক সংস্কার লাগবে, অর্থনৈতিক সংস্কার লাগবে। একটা সামগ্রিক সংস্কার প্রক্রিয়ার ভেতর দিয়ে আপনার দেশকে নিয়ে যেতে হবে। সেটা যতক্ষণ আমরা না পারবো, পার্শিয়ালি আমরা কখনো সাকসেসফুল হইতে পারবো আমার মনে হয় না। এটা তো একটা লম্বা জার্নি, শুরুটা কি আমরা করতে খুব পারলাম বেশি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় যে আমরা শুরু করছি, চড়াই উতরায় আছে, এখন মনে হচ্ছে হেরে গেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সমাজের মধ্যে এই প্রশ্ন ঢুকছে যে ওরা যেখানে রাজনীতিটাকে রাখছিল, রাজনীতি ওইখানে নাই। এখন আপনি ধরেন একটা সময় পর্যন্ত, আপনাদের বয়স কত আমি জানি না, মানে একটা সময় পর্যন্ত আমরা রাজনীতি বলতাম আওয়ামী লীগ বলো না বিএনপি বলো, জিয়াউর রহমান আসলে স্বাধীনতার ঘোষক নাকি অমুক ঘোষক, মানে বাইনারি, একদম বাইনারি। কিন্তু এই যে
পুলিশের ক্যারেক্টার কী হবে, জুডিশিয়ারির ক্যারেক্টার কী হবে, ইকোনমি আসলে কিভাবে পরিচালিত হবে, আমলারা কিভাবে পরিচালিত হবে, এইগুলি যে পলিটিক্যাল এজেন্ডা এবং এগুলির যে আসলে চেঞ্জ লাগবে, এই আলাপের মধ্যে বাংলাদেশ ঢুকছে। বাংলাদেশ ঢুকছে, এটার সমাধানের আগ পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে না। আপনি পুলিশের ক্যারেক্টার নিয়ে কথা বলছিলেন। আজকে আমরা যখন কথা বলছি 24 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি রাতে একটা ঘটনা ঘটেছে। আমি জানি না আপনি দেখেছেন কিনা ফেসবুকে। সোহরাওয়ার্দী উদ্যান এবং ধানমন্ডি লেকে মাদক বিরোধী অভিযান হয়েছে। মাদক পাওয়া গেছে অনেকের কাছে। কিন্তু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি আসলে তার অধিকারের জায়গা থেকে প্রশ্ন করছিলেন, ডিসির সাথে কথা বলছিলেন যে এইভাবে চেক করতে পারেন কিনা, কিংবা আপনি এইভাবে চাপিয়ে দিতে পারেন কিনা। সেই আলোচনার মধ্যে থেকে তাকে পেছন থেকে টেনে ধরে তাকে মার দেওয়া হলো। একটা কিশোরের ছবি দেখলাম আমি, বয়স সম্ভবত 18-20-এর বেশি হবে না, লাল টি শার্ট পরা। তার কাছে কিছুই পাওয়া যায়নি, সে শুটিং দেখতে আসছিল, সে সিটি কলেজের স্টুডেন্ট বলছিল। তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি যখন যাওয়ার জন্য ঘুরলেন তখন তাকে একটা সপাটে চড় দেওয়া হলো। পুলিশের ক্যারেক্টার কি বদলালো? পুলিশের ক্যারেক্টার তো বদলাবে না। পুলিশের ক্যারেক্টারটা যাতে এখানে আসে, সেই জন্য তো যারা পলিটিক্স করে তারা সবাই মিলে চেষ্টা করছে। পুলিশ নিজে এবারই প্রথম একটা খুবই চমৎকার সুযোগ আসছিল, পুলিশ নিজে তার রিফর্ম চাচ্ছিল। কিন্তু আমাদের এখানকার লোকজন, অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে যারা যারা আছে পলিটিক্স করে, তারা প্রত্যেকে পুলিশের মনোবল ফেরত আনার কথা বলছে। আমি বারবার এই প্রশ্ন করছি, পুলিশের মনোবল ফেরত আনা মানে কি? আমার পিপলের গায়ে থাপ্পড় মারতে পারা, গুলি করতে পারা, ঘুষ খাইতে পারা, এগুলি? সেই মনোবল যদি আসলে ফেরত আনা লাগে, সেটাই আসছে। মানে যখন পলিটিক্সে মনে হয়েছে যে একটা স্টেবিলিটি আসছে, একটা গভর্নমেন্ট বসছে, তখন আসলে গভর্নমেন্ট যে আসলে কারো প্রশ্ন শুনে না, গভর্নমেন্ট যে প্রশ্ন করলে আসলে থাপ্পড় মারে, গভর্নমেন্ট যে আসলে প্রশ্ন করলে আপনার পিছন দিয়ে টান দিয়ে তারপরে মাইর দেয়, এইটা আসলে তারা প্রথম সপ্তাহের মধ্যে দেখাইছে। সো আমি মনে করি না যে এই জিনিসগুলি আজকে এরকম শার্পলি আসছে এবং এটা আনচ্যালেঞ্জ চলে যাবে বাংলাদেশে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে প্রশ্নগুলির সুরাহা এই সরকার করতে পারবে না, এই প্রশ্নগুলির সুরাহা করার জন্য বাংলাদেশের মানুষের যতবার দাঁড়ানো দরকার ততবার বিভিন্ন ফর্মে দাঁড়াবে। এটার লোকসান হচ্ছে এরকম যে আমরা যেটা চাইছিলাম যে আর ক্ষয়ক্ষতি যেন না হয়, কিন্তু এই এস্টাবলিশমেন্ট এখানে ক্ষয়ক্ষতির জন্য কোনোভাবেই আসলে তাদের মধ্যে কোনো দরদ কাজ করে না। এর অনেক বড় স্লোগান দিছে দায় এবং দরদের, কিন্তু এদের নিজেদের মধ্যে কোনো দরদ কাজ করে না। কি 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ? কোনো অভ্যুত্থানই ব্যর্থ হয় না, হাতছাড়া হয়, কিন্তু আবার হাতে আসবে। এটা পুরো কখনোই কোনো জিনিস, কোনো মানুষের কোনো উদ্যোগ পুরোপুরি ব্যর্থ হয় এরকম আসলে ইতিহাসে কোনো ঘটনা নাই। আমরা সংবিধান নিয়ে অনেক আলাপ করছিলাম। আপনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটা ইন্টারভিউ দৈনিক কালের কণ্ঠে 2 পর্বে ছাপা হয়েছে, আপনি পড়েছেন নিশ্চয়ই। তিনি অনেকগুলো অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা সংবিধান মানেননি, তাকে নামাজ পড়তে যেতে দেওয়া হয়নি ঈদগাহে, তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে চিকিৎসা করতে দিতে দেওয়া হয়নি। রাষ্ট্রপতির নামেই তো সকল নির্বাহী কার্যক্রম চলে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাও রাষ্ট্রপতি জারি করেছে। সেই রাষ্ট্রপতি 1.5 বছর পর যখন এইরকম এক পসরা অভিযোগ তোলেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের এই 1.5 বছরের পথ চলা নিয়ে কি মানুষের মধ্যে প্রশ্ন জাগে? অন্তর্বর্তী সরকারের অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আছে, সেটা নিয়ে আমরা প্রশ্ন করতেই পারি, মানুষও করতে পারে, কিন্তু শাহাবুদ্দিন সাহেব করতে পারেন না। ওনার সৌভাগ্য যে আসলে বাংলাদেশের সরকারের একজনকে আসলে দরকার ছিল, যাকে আসলে এইখানে আসলে যে ব্যাক করতে হবে এবং এটা যে আসলে এনার্কিতে না পড়ে যাক, এটা একটা ধারাবাহিকতা থাকুক, এইটার জায়গাটাই তাকে আসলে রাখা হয়েছিল। তার তো বিচার হওয়ার কথা। সে যত অপরাধ করছে এবং যত অপরাধে সে পৃষ্ঠপোষকতা করছে, তাহলে বিচার হওয়া লাগবে। এবং এইবার যে সে কাজটা করছে, যে ইন্টারভিউ সে দিচ্ছে, এটা তো উইথ মেন্সরিয়া, মানে একটা খারাপ মন নিয়ে করছে। সে হচ্ছে বিএনপির তোষামত করতে চাইছে, বিএনপি যাতে যাতে তার প্রতি আসলে সন্তুষ্ট হয় এবং ইউনূস সরকারকে আসলে যাতে আসলে বিএনপি তার জায়গায় তার মতো করে একটু দেখার চেষ্টা করে, সেই রকম একটা চক্রান্তকারী মন নিয়ে সেই কথাগুলি বলছে। একজন রাষ্ট্রপতি হিসাবে এই কথাগুলি বলার তার আসলে নৈতিক এবং পদের জায়গা থেকে কোনো ধরনের আসলে ভিত্তি নাই, করতে পারেন না। উনি ওর দিয়েছেন, উনি যদি মনে করতেন যে আসলে এই যা যা হয়েছে এগুলি তিনি ফেস করবেন না,
তাইলে আমরা 5 তারিখে উনি বলতেন যে আসলে প্রধানমন্ত্রী চলে গেছে, আপনারা আপনাদের মতো করে আসলে রাষ্ট্র পরিচালনা করার জন্য কি পদক্ষেপ নেবেন নেন, আমি এটার সাথে আসলে থাকতে পারবো না। তো তিনি তো তখন যার তার মানে হাতে পায়ে ধরার মতো করে কাঁপাকাঁপি করছে ওই দিন 5 তারিখের রাত্রে, তো আমি সাক্ষী। এবং আমি আপনাকে বলি, হাস্যকর একটা, উনি ইন্টারভিউ দেওয়াতে এই কথাটা আমি আপনাকে বলছি, আমরা যখন তাদের সাথে আসলে এক দফা আলোচনার পরে আবার আলোচনা হবে, হ্যান্ডশেক করতেছিলাম আমরা, সবাইকে তো সবাই আমরা চিনি না। তো আমি ওনাকে বলতেছিলাম যে আমার নাম হাসনাত কাইম, আমি রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে একটা সংগঠন করি। উনি বসা থেকে উঠে আমাকে চেপে ধরছিলেন আমার হাত, এবং উনি বলতেছিলেন খড়কুটো আঁকড়ায় ধরার মতো যে আমি তো আপনার লিফলেট পাইছি, আপনাদের লিফলেট পাইছি। এটা কোনোভাবেই একজন রাষ্ট্রপতির কাছ থেকে আমি আশা করি নাই, কোনো পতিত অবস্থাতেও আশা করি নাই। কিন্তু আমি আপনাকে বলছি যে এই ধরনের একটা অবস্থানে তিনি ছিলেন, যাকে তাকে মানে জড়ায় ধরতেছিলেন, কোলাগুলি করতেছিলেন। তিনি যখন আজকে এই কথাগুলি বলেন আর কি, এই ইউনুসকে শপথ পড়াইতে গেছেন কেন উনি? পারেন না তো। এই আদেশ ওনার নামে হয়েছে কেন? যে আদেশ নিয়ে বিএনপি আজকে কথা বলতেছে, এটা যদি অবৈধ হয় তাহলে আসলে রাষ্ট্রপতিকে দিয়ে হয়েছে কেন? তো যেই কথাগুলি উনি বলতেছে, এই কথাগুলি বলতেছে এমন একটা জায়গা থেকে যে ওনারা যা করছিলেন এগুলি সব ঠিক ছিল। 5 তারিখ পর্যন্ত যত মানুষকে হত্যা করা হয়েছিল তার সব কিছু ঠিক আছে। আসলে এগুলির জন্য কোলাবরেটর হিসাবে এই রাষ্ট্রপতির বিচার হইতে হবে। আজ থেকে 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? একটা খুব দেখতে চাই, একটা সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চাই, আসলে একটা মানবিক মানে সেটা তো বাংলাদেশ। সবাই চায়, কিন্তু আপনার গত 20 বছরের 15 অভিজ্ঞতা, বছরের চেষ্টা অন্তত, মানে আমার হ্যাঁ, তো অনেক দিনের অভিজ্ঞতা, হ্যাঁ, সেই 54 কয়েক বছরের কয়েক অভিজ্ঞতা বলে। দশকের অভিজ্ঞতার প্রেক্ষিতে এবং গত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার এই ইকুয়েশনটা মাথায় রেখে 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? আমি আসলে যেটা দেখি যে বাংলাদেশের সামনে দুইটা পথ আছে। আইদার বাংলাদেশ আসলে সেভড হবে, তাকে একটা পজিটিভ বাংলাদেশে আসলে আমরা রূপান্তরিত করতে পারবো। আর যদি এটা আমরা না পারি তাহলে বাংলাদেশ আসলে যত খারাপ জায়গায় যাবে সেটা আমি ভাবতেও চাই না। আমরা কেউই সেই প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা, অভিপ্রায় সেটি বাস্তবায়ন হোক। জনাব হাসনাত কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্ট আপনাকে ধন্যবাদ, এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের সবার জন্য অগ্রিম শুভেচ্ছা। কথা বলছিলাম বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি জনাব হাসনাত কাইয়ুমের সাথে। তিনি যে প্রত্যাশা করলেন বাংলাদেশ যেদিকে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন, আমাদেরও সেই একই প্রত্যাশা। বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় নিয়ে এগিয়ে যাক। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।